দেখো এখানে আমরা বেসিক্যালি কি করলাম, এখানে আমরা তোমার সেলফ সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিনকে দেখলাম, ঠিক আছে, কিরকম জেনারেটর, কোনটাকে জেনারেটর ভোল্টেজ, কোনটাকে আর্মেচার রেজিস্ট্যান্স বলে, কোনটাকে কারেন্ট বলে, এবং তার করসপন্ডিং রেজিস্ট্যান্স কত হয়, এই ইকুয়েশনটা কি হয় সেটা ডেভেলপ করলাম। সিমিলারলি দেখো যদি আমি একটা সেলফ এক্সাইটেড মেশিনের কথা বলি, তো সেলফ এক্সাইটেড মেশিন বলতে দেখো এখানে একটা সেলফ এক্সাইটেড মেশিনকে দেখানো হচ্ছে, দিস ইজ এ সেলফ এক্সাইটেড মেশিন। সেলফ এক্সাইটেড মানে হচ্ছে এটা নিজে নিজেই এক্সাইটেশন পায়। তো এই সেলফ এক্সাইটেড মেশিনের সবার ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে সিরিজ মেশিন। তো সিরিজ মেশিনের মধ্যে কি হয়, ধরো এটা একটা ডিসি জেনারেটর যদি হয়ে থাকে, আর এটা যদি ডিসি মোটর হিসেবে ধরি, ডিসি মোটর হিসেবে ধরি, আমাদের যে ফিল্ড সার্কিটটা যেটা বাইরে আগে খুলে লাগানো ছিল এখন ভিতরে লাগানো আছে, এর রেজিস্ট্যান্সটাকে আরএসি ধরে নাও। ধরে নাও যে এখানে আরএ আছে, এখানে ইজি আছে, এখানে আছে ভিটি। তো বলো এবার ভিটি সমান সমান কি লিখবো, এই কারেন্টটা যদি আইএ হয়ে থাকে, বলো হোয়াট ইজ ভিটি? ভিটি ইকুয়াল টু, বলো, আমি একা বলবো না, ইজি মাইনাস আইএ আরএ, ইজি মাইনাস আরএ প্লাস আরএসি মাইনাস আইএ ইনটু আরএসি, রাইট? তাই তো? দেখো বলো ইকুয়েশন ঠিক লিখছি কিনা, ঠিক আছে? তো দেখো এইখানে আমি কি করছি, একটা জেনারেটরের মধ্যে আমি প্রাইম মুভার ইউজ করছি, প্রাইম মুভার দিয়ে জেনারেটরটাকে ঘোরাচ্ছি এই ফিল্ডের মধ্যে রেখে আর্মেচার দিয়ে এটা ঘোরানোর জন্য কি হচ্ছে, ভোল্টেজ জেনারেট হচ্ছে, ইজি জেনারেট করছে, তাই তো? ডিসি মোটরের ক্ষেত্রে কি হবে, তুমি এখানে বাইরে থেকে সাপ্লাই দেবে ভিটি, এই সাপ্লাইটা এখানে কারেন্ট আসবে আই এ, এটা হচ্ছে আরএসি, এটা হচ্ছে আরএ, আর এটা হচ্ছে ইবি, ঠিক আছে? ইবিটা কি জিনিস সেটা আমি পরে বলছি, কনসেপ্ট অফ ব্যাক ইএমএফটা আমি একটু বাদে তোমাদের ডিসকাস করছি। তো বলো এর ক্ষেত্রে কি লিখবো, ভিটি সমান কি হবে বলো, ইজি প্লাস আইএ আরএ, ইবি প্লাস আইএ আরএ প্লাস আইএ আরএসি, তাই তো? সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ডিসি মোটর, সিরিজ মোটর, ডিসি সিরিজ মোটর, রাইট? ডিসি সিরিজ মোটর, এটা হচ্ছে ডিসি সিরিজ জেনারেটর, ঠিক আছে? আমরা কি করছি, আমরা ডিসি সিরিজ মোটর প্রথমে দেখলাম সেলফ এক্সাইটেড সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিনকে, জেনারেটর মোটর প্যারালালি, এবার দেখলাম সেলফ এক্সাইটেড সিরিজ মোটরকে, জেনারেটর মোটর প্যারালালি। নেক্সট এটা হচ্ছে শান্ট মেশিন, মেশিনে ধরো এটাকে তুমি একটা শান্ট জেনারেটর ধরো, আর এটাকে ধরে নাও একটা শান্ট মোটর, ডিসি মোটর ধরে নাও, ঠিক আছে? সেখানে কি লিখবো, ধরো এটা আর এফ বা এটা ধরো আর এস এইচ, এরকম ভাবে লিখে নাও। এটাকে ধরে নাও আর এ, এটাকে ধরে নাও ইজি, এটা যদি হয় ভিটি, বলো হোয়াট উইল বি ভিটি? এইখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে ধরো আইএ, এইখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে ধরো আইএল, এইখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে ধরো আইএসএইচ, তাহলে বলো হোয়াট উইল বি ভিটি? বলো ভাই সকল, ইকুয়াল টু ইজি মাইনাস বলো ভাই সকল, আইআরএ ইজি মাইনাস আইআরএ। আর কি লিখতে পারি, আর কি লিখতে পারি, এটাকে ভিটিকে আর কি লিখতে পারি, বলো কে বলতে পারে? আরএসএইচ ইনটু আইএসএইচ, কারেক্ট, আইএসএইচ ইনটু আরএসএইচ, কারেক্ট, ঠিক আছে? এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? দিস ইজ আওয়ার প্রাইম মুভার। আর এইখানে কি থাকবে, এইখানে থাকবে লোড, এইখানে তুমি শ্যাফটের থ্রু দিয়ে লোডকে রান করাবে। এবার দেখো মোটরের ক্ষেত্রে তুমি বাইরে সাপ্লাই দিচ্ছ ভিটি, কারেন্ট ঢুকছে ভেতরে আইএল, এইখানে যাচ্ছে আইএ, এইখানে যাচ্ছে আইএসএইচ, এইখানে একটা ইকুয়েশন খাটছে সেটা হচ্ছে আইএ ইকুয়াল টু আইএল প্লাস আইএসএইচ, আর এইখানে যে ইকুয়েশনটা খাটছে সেটা কি হচ্ছে, আইএল ইকুয়াল টু আইএ প্লাস আইএসএইচ, রাইট? এটা যদি আরএ হয়, এটা যদি ইবি হয়, বলো ভাই সকল ভিটি সমান কি হবে? কে বলবে ভিটি সমান কি হবে, বলো ভিটি সমান কত লিখবো? প্লাস আইএ আরএ, ইবি প্লাস আইএ আরএ, তারপরে আর কিছু হবে না? আর কিছু হবে না। আর এটাকে কি লিখবো, এই ভিটিটাকে আরেকটা কিভাবে লিখবো বলো? এইমাত্র বললো একজন, বলো কি লিখবো? এটা যদি আরএসএইচ হয়, আইএসএইচ ইনটু আরএসএইচ, এইভাবে লিখতে পারি। দিস ইজ আওয়ার শান্ট মেশিন, ঠিক আছে? দিস ইজ আওয়ার শান্ট মেশিন। শান্টের ডিসি মেশিনও দেখলাম, সিরিজ মেশিনও দেখলাম। নেক্সট, সরি মোটরও দেখলাম, জেনারেটরও দেখলাম। নেক্সট, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ কম্পাউন্ড মেশিন।
কম্পাউন্ড মেশিন দু ধরনের হয়, একটা হচ্ছে লং সান কম্পাউন্ড, একটা হচ্ছে শর্ট সান কম্পাউন্ড। লং সান কম্পাউন্ড কোনগুলোকে বলে, যে ক্ষেত্রে এই শান্ট মোটরের কানেকশনটা সিরিজের কানেকশনের পরে থাকে। সিরিজের পরে থাকলে লং সান কম্পাউন্ড, সিরিজের আগে থাকলে শর্ট সান কম্পাউন্ড। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি তুমি একটা এটাকে ডিসি জেনারেটর হিসেবে ধরো, আর এটা যদি তুমি একটা ডিসি মোটর হিসেবে ধরো, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে লং সান কম্পাউন্ড মোটর, এটা হচ্ছে লং সান কম্পাউন্ড জেনারেটর। তো এর ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, সাপোজ সে এখানে ভিটি ভোল্টেজ আছে, দিস ইজ ইওর আরএসি, দিস ইজ ইওর আরএসএইচ, এদিকে যাচ্ছে আইএসএইচ, এদিকে ঢুকছে আইএল, এখানে যাচ্ছে আইএ, এটা আরএ, এটা ইজি। বলো হোয়াট ইজ ভিটি, কে বলতে পারবে হোয়াট ইজ ভিটি? ভিটি কত হবে বলো? ইজি প্লাস ইজি ইজি মাইনাস বলো, ইজি মাইনাস আইএ মাইনাস আইএ ইনটু আরএসি, মাইনাস রাইট? এটা হবে। আরএসি। আর কি লিখতে পারি, আইএসএইচ আরএসএইচ, আইএসএইচ আরএসএইচ। এটা এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, আইএসএইচ, এখানকার রেজিস্ট্যান্স কত আছে, সাপোজ সে আরএসএইচ। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো সিমিলারলি যদি আমার কাছে একটা মোটর থাকে, ধরো এটা ভিটি রয়েছে, এখানে যদি আরএ হয়, এটা যদি ইবি হয়, এটা যদি আরএসি, আর এটা যদি আরএসএইচ হয়, সিমিলারলি এদিকে যাচ্ছে আইএসএইচ আর এদিকে যাচ্ছে আইএসি, আর এটা ঢুকছে আইএল, ধরো এটাকে আইএ ধরে নাও, আইএ, তাহলে এখানে কি লিখতে পারবে, আইএল সমান সমান আইএ প্লাস আইএসএইচ, তাই তো? দেখো কার কোনো অসুবিধা নেই তো? নেক্সট ভিটি সমান সমান কি লিখতে পারবো বলো? ভিটি সমান সমান ইজি প্লাস আইএ আরএ ইবি প্লাস আইএ আরএ প্লাস প্লাস আইএ আইএ আরএসি, রাইট? দেখো বুঝতে পারছো দুদিকে ডিফারেন্সটা, মোটর আর জেনারেটর ইকুয়েশনের প্যারালাল ডিফারেন্সটা বুঝতে পারছো তো? দেখো আমি ওই ডিফারেন্সটা বোঝানোর জন্যই তোমাদেরকে এই জিনিসটা বারবার পড়াচ্ছি। দেখো দিস ইজ দ্য লাস্ট ওয়ান, শর্ট সাম কম্পাউন্ড। এবার শর্ট সাম কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছে, এটা হচ্ছে এই যে ডিসি সিরিজ ফিল্ডটা ছিল, সেই সিরিজ ফিল্ডের আগে চলে এসেছে কানেকশনটা। বলো কালীপদ। বলছিলাম আগের লাইনটা কি বললেন, ওইটা বুঝতে পারলাম না, একটু ডিস্টার্ব হচ্ছিল। এই লাইনটা তো এইটা, আগেরটার আগে এইটা বলো, লাইনটা পড়ো, কোন লাইনটা বলবো বলো? কি বললেন, লাস্টে কি বললেন ওইটা? লাস্টে কি বললাম বলো তো? স্যার লাস্টে এই ইকুয়েশনটা বললেন, হ্যাঁ লাস্টে এটাই বলছি আমি। তো এই ইকুয়েশনে দেখো তুমি, এটা হচ্ছে ইবি, ইবির সঙ্গে আইআর এ যোগ করো, প্লাস আইএ আরএসি যোগ করো, তাহলে তুমি ভিটি পাবে, বিকজ দিস ইজ এ মোটর, এটা মোটর বলে তাই। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সান হ্যাঁ, মোটর ইকুয়েশন। হ্যাঁ নেক্সট দেখো কম্পাউন্ড, শর্ট সান কম্পাউন্ড যেটা। তো শর্ট সান কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়, ধরো এইটা সিমিলারলি তোমরা ক্যালকুলেশন করতে পারবে। ধরো এটা আছে ভিটি, এটা হচ্ছে আরএসি, ধরো এটা হচ্ছে সাপোজ আইএল, এইদিকে হচ্ছে ধরো আইএ, এটা ধরো আইএসএইচ, এটা ধরো আরএসএইচ, এটা ধরো আরএ, এটা ধরো কি বলবো বলো, এটাকে ইজি বলছি। সো হোয়াট উইল বি ভিটি, ভিটি উইল বি আইএসএইচ আরএসএইচ। আমার সঙ্গে বলতে থাকো, ভিটি সমান সমান আর কি লিখতে পারবো, ইজি প্লাস মাইনাস আইএ আর প্লাস, হ্যাঁ মাইনাস আইআর, সরি, ইজি মাইনাস হ্যাঁ আইআর, মাইনাস ইজি মাইনাস আইআর, মাইনাস আইআরএ মাইনাস আইআর, ঠিক আছে? তো সিমিলারলি দিস ইজ দ্য ইকুয়েশন ফর হোয়াট, দিস ইজ দ্য ইকুয়েশন ফর এ। এটা কি করে হবে রে? এটা তো হবে না। দেখো এই যে ইজি মাইনাস আইআর, ইজি মাইনাস আইআর তো এই পয়েন্টে পোটেনশিয়াল দেবে, তার সঙ্গে এইখানে ভোল্টেজ ড্রপটা অ্যাড করতে হবে, প্লাস আইএল ইনটু আরএসি ইজি হবে না যদি অ্যাড করো তাহলে পাবে ভিটি। আর এইখানেও আইএসএইচ আরএসএইচ এর সঙ্গে তোমাকে আইএল প্লাস আইএল আরএসি গুণ যোগ করতে হবে, তবে গিয়ে ভিটি পাবে। কি বললাম বুঝতে পারলে? দেখো এইখানে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাকে এই পয়েন্টে পোটেনশিয়ালের সঙ্গে যোগ করতে হবে, তো নাহলে ভিটি পাবো কি করে? এখানে আইএসএইচ আরএসএইচ এর সঙ্গে এখানে আইএল আরএসি যোগ করতে হবে, আর নিচের ক্ষেত্রেও তাই, ইজি মাইনাস আইআর এর সাথে আইএল আরএসি যোগ করতে হবে, তবে গিয়ে পাবো। ঠিক আছে, দেখো সকলে বুঝতে পারলে কিনা দেখো। নেক্সট দেখো, দেখো বোঝা গেল? স্যার আরেকবার বলে দিন। হ্যাঁ
আরেকবার বলে দিন। ধরো এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিএ, ভিএ ভোল্টেজটার সাথে যদি আমি আইএল আরএসি যোগ করি তবে পাবো তবে পাবো ভিটি, এই ভি এর সঙ্গে আইএল আরএসি যোগ করলে পাবো ভিটি। ঠিক আছে, এবার দেখো তাহলে ভিএটা কত হচ্ছে, ভিএটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার, দেখো একভাবে লিখতে পারি আইএসএইচ আরএসএইচ, দ্যাট ইজ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ আছে, আইএসএইচ আরএসএইচ একরকম লিখতে পারি। আরেক রকম কি লিখতে পারি, আরেক রকম লিখতে পারি ইজি মাইনাস আইএ আর এরকম ভাবে লিখতে পারি। এই দুটো রিপ্রেজেন্টেশন পসিবল অফ ভিএ। ঠিক আছে, যেটা শান্ট মেশিনের জন্য আমি লিখছিলাম। এখানে জাস্ট একটা বাইরে একটা কি রয়েছে, কয়েল একটা রয়েছে। তোমাদের পরীক্ষায় কিন্তু দেখবে এই ধরনের লং সাম শর্ট সাম কম্পাউন্ড থেকে কম্পাউন্ড মডেল থেকে কোশ্চেন দেয় কিন্তু। ঠিক আছে, ওরা ফিগারটা ছোট ছোট দিয়ে দেয়, বাট তোমাদের এখান থেকে কোশ্চেন দেয়। দু একটা জিনিস বলে দিল, বললে এটা বার করো ওটা বার করো, ধরো ইজি বলে দিল, ঠিক আছে, তোমাকে সবকটা প্যারামিটার বলে দিয়ে বললো ভিটি বার করতে। ঠিক আছে, এইরকম কিন্তু কোশ্চেন তোমাদের আসে। নেক্সট দেখো, বুঝতে পারলে কি বললাম? আর হ্যাঁ, কোনো স্যার। কোশ্চেন? স্যার জেনারেটরের ক্ষেত্রে আইএল এর ডাইরেকশনটা ঠিক আছে জেনারেটরে? হ্যাঁ, আমি সেটাই তো জিজ্ঞেস করছি, সবাই দেখো, না দেখলে তো হবে না। আইএল এর ডাইরেকশন উল্টো আছে তো, আইএল এর, এস স্যার। সবার ডাইরেকশন উল্টো আছে। হ্যাঁ, সবগুলোতে আগের গুলোতেও ছিল স্যার। আগে তো ছিল, হ্যাঁ, আমি তো বলছি দেখো, জেনারেটরের কারেন্টের আইএল এর ডাইরেকশন উল্টো ডাইরেকশনটা আছে। শুধু প্রবলেম ছিল হুম, জেনারেটরের ক্ষেত্রে। জেনারেটরের কারেন্টের ডাইরেকশন উল্টো আছে, কারেক্ট। আইএলটা শুধু। এটা ঠিক আছে, দাঁড়াও, হুম, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, শুধু এই নিচের দুটোতে ভুল হয়েছিল। এতক্ষণ ধরে বকছি তো, এরপর ফিউজ নিজে থেকেই কেটে যায়, আর কাটতে হয় না। বলো, ওই জন্য তো বলছি তোমাদের বারবার জিজ্ঞেস করছি। ধরো এদিকে যদি ভিটি হয়, এটা যদি আরএসি হয়, কারেন্টের ডাইরেকশন এবার ভেতরের দিকে আইএল, এটা হচ্ছে আইএ, এইদিকে হচ্ছে তোমার আইএসএইচ, এটা হচ্ছে আরএসএইচ, এটা হচ্ছে আরএ, এটা হচ্ছে ইবি। বলো ভিটি সমান সমান কি লিখবো? ইবি, আইএসএইচ আরএসএইচ মাইনাস আইএল আরএসসি। আইএল আরএসি, রাইট। আর কত লিখবো? আইএসএইচ আরএসএইচ প্লাস আইএল আরএসি। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমাদের এক্সপ্রেশন ফর, বলো। আচ্ছা, এবার দেখো লং সাম। কম্পাউন্ড, এবার দেখো এই ইকুয়েশনটাও তাহলে চেঞ্জ হবে কিন্তু, এই ইকুয়েশনটাও তাহলে কিন্তু চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে দেখো, ভালো করে বলছি। কারেন্টের ডাইরেকশন যদি ঘুরে যায়, ঠিক আছে, তার মানে এই পয়েন্টে পোটেনশিয়ালটা বেশি আছে, কম বা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছে, তার মানে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হবে। এটা মাইনাস হবে। ঠিক আছে, কেন মাইনাস হলে বুঝতে পারলে? দেখো এইখানে আগে কারেন্টের ডাইরেকশন তুমি উল্টো দেখিয়েছিলাম, ওই জন্য কারেন্টের ডাইরেকশন অনুযায়ী ঠিক লিখেছিলাম, বাট কারেন্টের ডাইরেকশন এখন কোথা থেকে কোন দিকে আছে, এদিক থেকে এদিকে আছে, তার মানে আমাকে ভি এ থেকে এই ড্রপটা বাদ দিতে হবে, তবে তো ভিটি পাবো। আগে আমি উল্টো ছবি এঁকেছিলাম, কারেন্টের ডাইরেকশনটা আগে উল্টো দিয়েছিলাম, এখন ঠিক করলাম, ঠিক করার জন্য ইকুয়েশনটাকেও চেঞ্জ করতে হবে। বুঝতে পারলাম, বোঝাতে পারলাম কি বলতে চাইছি? কারোর যদি কোনো ডাউট থাকে বলতে পারো, আমি আবার এক্সপ্লেন করব। প্রথমে আমি কারেন্টের ডাইরেকশনটাকে ভুল দেখিয়েছিলাম, ভুল করে দিয়েছিলাম, এখন আমি সেটাকে চেঞ্জ করলাম, ওই জন্য ইকুয়েশনটাকেও সেই রেসপেক্টে আমি পরিবর্তন করলাম। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার কম্পাউন্ড মেশিনটা এখানে গিয়ে হলো কমপ্লিট। এবার দেখো এখানে আমি একটা প্রবলেম নিয়েছি, এই প্রবলেমটা দেখে কে করতে পারে। প্রবলেমে কি বলেছে? প্রবলেমে বলে দেওয়া আছে এ ডিসি মেশিন হ্যাভিং 8 পোল ল্যাপ wound ডিসি জেনারেটর হ্যাভিং আর্মেচার স্লট আর্মেচার কন্ডাক্টরস জেড ইকুয়াল টু এত দেওয়া আছে। তার মানে কি দেওয়া আছে? পি দেওয়া আছে 8, ল্যাপ বলে দিয়েছে। ল্যাপ মানে কি? ল্যাপ মানে হচ্ছে এ ইকুয়াল টু পি, যতগুলো প্যারালাল পাথ থাকে দ্যাট ইজ ইকুয়াল টু নাম্বার অফ পোলস। জেড হচ্ছে কত? 960। আচ্ছা, ফ্লাক্স কত বলে দিয়েছে? 40 মিলি ওয়েবার, খুব খেয়াল করে রাখবে। স্পিড কত বলেছে? 400 আরপিএম। ঠিক আছে, ক্যালকুলেট জেনারেটেড ইএমএফ অ্যাট দ্য ওপেন সার্কিট, ইজি কত হবে বার করো। কে বার করবে? কি আগে ভ্যালু বলবে আমাকে বলো, বলো কত হবে ভ্যালু? বলো কত হবে ভ্যালু?
পি ফাই এন জেড বাই 60A, পি এর ভ্যালু 8, ফাই এর ভ্যালু কত আছে 40 ইন্টু 10⁻³ পি ফাই এন জেড, এন মানে কত আছে, এন মানে হচ্ছে 400, এন ইন্টু জেড, জেড কত আছে, জেড আছে 960 বাই 60 ইন্টু এ, 60 ইন্টু এ মানে কত, স্যার 256 256 ভোল্ট হচ্ছে, তাই তো? তো দেখে না এখান থেকে কত হচ্ছে, এইখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেল, তাহলে 4 পড়ে রইলো, আর এটা হচ্ছে 6 × 16 = 96, আমরা কত হচ্ছে 16 ইন্টু 16 256, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো বুঝতে পারলে কি করে, খুব হলো, জাস্ট ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন, বসাবে ভ্যালু, পুট দা ভ্যালু, গেট দা অ্যান্সার, পুট দা ভ্যালু, গেট দা অ্যান্সার, ঠিক আছে, অ্যাজ মানে সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। নেক্সট বলো, বলেছে যদি ওয়েভ ওয়াউন্ড হতো তাহলে কি হবে, হোয়াট ইজ দ্য স্পিড ইফ দ্য জেনারেটেড ভোল্টেজ ইজ 400 ভোল্ট, স্যার বলো স্যার। ওয়েভ উন্ড হলে স্যার ওইটা 2 হয়ে যেত, এ ইকুয়াল টু 2 হয়ে যেত। এ ইকুয়াল টু 2 হবে, তাই তো? এটা 2 আর ইজিটা বলে দিয়েছে কত 400, এনটা বার করতে বলেছে কত হবে, তাই তো? তা বার করো কত হচ্ছে, 400 ইকুয়াল টু পি, পি এর জায়গায় 8, ফাই এর জায়গায় 40 ইন্টু 10⁻³ এন, এন এর জায়গায় বার করতে হবে জেড 960, 60A, 60 ইন্টু 2 হলো। এবার বলো কত, তাহলে এটা হয়ে গেল 0 16, 16 মানে এটা হয়ে গেল 8, তাহলে 8টা চলে গেল তলায়, তার মানে কত হচ্ছে 40, 400 ডিভাইডেড বাই 64 ইন্টু 40, আর 1000টা উপরে গুণ, দ্যাট ইজ ইকুয়াল টু এন, তার মানে এটা কত হচ্ছে 40 মানে হচ্ছে 10,000 বাই 64 হচ্ছে, এরকম আসছে, দেখ তো তোদের ক্যালকুলেশন কর কত হচ্ছে, 64, 8 64 ইন্টু 40, আমার মতো তো ঠিকই আছে, বলো কত হচ্ছে অ্যান্সার, এন এর ভ্যালু কত আসছে, 10,000 বাই 64 করো, ক্যালকুলেশনটা ঠিক হচ্ছে কিনা দেখো, এটা কত আসছে বলো, 156.25 স্যার। 156.25, কারেক্ট, 156.25, ঠিক আছে, আরপিএম। সো দিস ইজ দা অ্যান্সার। এরকম কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে, তোমাদের কিন্তু বার করতে হবে, ঠিক আছে। দেখো যতজন ক্লাসে আছো সবাইকে জিজ্ঞেস করছি, কারোর কোনো ডাউট মাইক্রোফোন অন করো, জিজ্ঞেস করো, যতক্ষণ সময় আমি থাকবো, যতক্ষণ সময় পড়াবো, ততক্ষণ সময় তোমাদের কোশ্চেন তোমাদের কাছে না রেখে আমাকে জিজ্ঞেস করবে, হাউ সিম্পল, হাউ কি বলবো, যতই সেটা তোমাদের কাছে নগণ্য বলে মনে হোক, সেটা সলিউশন করার জন্য আমি আছি, ঠিক আছে। স্যার এখানে ওপেন স্যার সার্কিট বললো কেন? ফর্মুলাটা কি? ওপেন সার্কিট কেন বললো, কারণ তুমি এখানে লোড লাগাওনি বলে ওপেন সার্কিট বললো, লোডটাকে লাগানো হয়নি এটা ধরেছে। তারপরে বলো, এখানে যদি লোড লাগাতো স্যার তাহলে সে একই ফর্মুলা দেওয়া হতো তো? একই, লোড লাগালেও একই ফর্মুলা, ইজি বার করার ঠিক জন্য আছে। একই ফর্মুলা, এই ফর্মুলায় একই ফর্মুলা হবে, কোনো চেঞ্জ হবে না লোডের জন্য। বলো কুমারেশ, স্যার বলো কি পি বলছি, ফাই জেড এন বাই 60A তো, তো স্যার 60A, হ্যাঁ, ওটা কি লিখেছে মনে, আচ্ছা পি এটা ফাই বুঝি। এন জেড বাই 60A, এটা আচ্ছা এন, এটা জেড বাই 60A, এটা এ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ বলো সর, স্যার, ল্যাপ উইন্ডোর সমান এ ইকুয়াল টু পোলের যেটা সংখ্যা থাকবে ওটা, আর ওয়েভ উইন্ডোর সমান 2 হবে স্যার। হ্যাঁ, নাম্বার অফ প্যারালাল পাথ মানে কোনটা, এই যে কন্ডাক্টরটা ছিল না, এই যে কন্ডাক্টরটা, তার সঙ্গে আরেকটা প্যারালাল পাথ, এই প্যারালাল পাথের সংখ্যা যদি 2 হয়ে যায়, তখন তোমাকে বুঝতে হবে যে দিস ইজ আ ওয়েভ বাউন্ড মেশিন, মানে তুমি যতগুলোই কয়েল করো না কেন, সেই কয়েল আলটিমেটলি কতগুলো টার্নে থাকবে, কতগুলো প্যারালাল পাথ পাবে, মাত্র 2টো প্যারালাল পাথ পাবে, ঠিক আছে, দিস টু আর কানেক্টেড, ঠিক আছে। তুমি এইখানে সাপ্লাই দেওয়াও যা, আর ওইখানে সাপ্লাই দেওয়াও তাই, দুটো প্যারালালি কানেক্টেড। দেখো মানে আমি বলতে চাইছি, এটা কিরকম একটা হয়ে যাচ্ছে, বাট আমি বলতে চাইছি এরকম একটা কন্ডাক্টর রয়েছে, ধরো এটা একটা কয়েল হিসেবে কনসিডার করো, এটাকে একটা কয়েল হিসেবে কনসিডার করো, ঠিক আছে। এইবার এই কানেকশনটা কি হয়েছে, এখান থেকে এখানে কানেকশন করা আছে, আর এইটা হচ্ছে এটার সঙ্গে এটা করা আছে, আর এই দিক দিয়ে সাপ্লাইটা আসছে, দিস ইজ সাপ্লাই।
এবার এই পয়েন্টে যাওয়ার পর এখানে একটা প্যারালাল পাথ তৈরি হলো, এখানে একটা প্যারালাল পাথ তৈরি হলো। তো দুটো প্যারালাল পাথ তৈরি হলো। যে ইনকামিং কারেন্টটা আছে সেই ইনকামিং কারেন্টে দুটো প্যারালাল পাথ তৈরি হয়। কার জন্য তৈরি হয় স্যার? ওয়েভ বাউন্ডের জন্য তৈরি হয়। কার জন্য নাম্বার অফ পোলস এর সঙ্গে ইকুয়াল হয় স্যার? কার জন্য হয়? নাম্বার অফ Lap পোলস on- ইকুয়াল কার জন্য হয়? ল্যাপ Lap- অন জন্য হয়। ল্যাপ অন মেশিনের জন্য হয়। কারেক্ট। দেখো আমি একটু নেক্সট কোশ্চেন। এটা হয়েছে সবার? হ্যাঁ স্যার। সবাই মোটামুটি করতে পেরেছো? ক্লিয়ার। কামিং টু নেক্সট কোশ্চেন। হ্যাঁ স্যার দেখো এইবার কি বলেছে দেখো, একটা 110 ভোল্টের সান জেনারেটরের গল্প বলছে, যার লোড কারেন্ট হচ্ছে 50 অ্যাম্পিয়ার। তার মানে তুমি একটা সান জেনারেটর টুক করে আগে এঁকে নাও, একটা সান জেনারেটরকে টুক করে আগে এঁকে নাও। কিছু একটা প্রবলেম হয়েছে নিচে, ওই জন্য চিল্লামিল্লি চলছে। আচ্ছা, এইখানে একটা লোড আছে। তোমাদের এই প্রিপারেশন করতে গিয়ে না আমার কোমর আর কাঁধ দুটোই গেছে মোটামুটি। এইখানে আছে 50 অ্যাম্পিয়ার আর এইখানে আছে হচ্ছে তোমার 110 ভোল্ট। এটা হচ্ছে আমার লোডটা, ঠিক আছে। বিশেষ করে এই পিপিটি ফরম্যাটে নিয়ে আসতে গিয়ে না আমার পুরো একদম মানে কি বলবো, 110 ভোল্ট আর এটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার। দ্য আর্মেচার রেজিস্ট্যান্স ইজ 0.2 ওহম। এখানে একটা আর্মেচার রেজিস্ট্যান্স ধরে নাও, এটা হচ্ছে 0.2 ওহম। তোমাদের ক্লাস করতে ভালো লাগে তো? দেখো ভাই সকল, 0.2 ওহম। আর এইখানে যে ভোল্টেজটা আছে একদম স্যার। ভালো লাগে তো? হ্যাঁ স্যার, অনেক ভালোই লাগে। তোমাদের ভালো লাগাটাই আমার কাছে সবকিছু। দেখো এরপর দেখো, টিল সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে 55 ওহম। আমি আমার টু দা ম্যাক্স চেষ্টা করি যাতে তোমরা ব্যাপারটা ধরতে পারো, ঠিক আছে। তারপর ভগবানের হাতে। তাহলে এখানে কি বলেছে দেখো, সর্বপ্রথম বলেছে জেনারেটর ইজ রোটেটিং অ্যাট, কি কি প্যারামিটার দেওয়া আছে সবার আগে ডিটারমাইন করো। দেখো ফার্স্ট অফ অল তোমাকে বলেছে টার্মিনাল ভোল্টেজ বলে দেওয়া আছে, ভিটি বলে দেওয়া আছে 110 ভোল্ট। আচ্ছা, লোড কারেন্ট আইএল বলে দেওয়া আছে কত, 50 অ্যাম্পিয়ার। আচ্ছা, নেক্সট কি বলেছে, আরএ বলেছে, আরএ কত, 0.2 ওহম। নেক্সট কি বলেছে, ইজি, ইজিটা বার করতে হবে আমাকে। আর আরএসএইচ বলে দেওয়া আছে কত, 55 ওহমস, ঠিক আছে। এইবার দেখো কি বার করতে হচ্ছে, ক্যালকুলেট দ্য নো লোড ভোল্টেজ। নো লোড ভোল্টেজ মানে ইজি বার করতে বলেছে। ইজি মানে হচ্ছে কত, পি ফাই এন জেড বাই 60A। দেখো সব কটা ইনফরমেশন আছে কি নেই। প্রথমত হচ্ছে পি, পি কি বলে দেওয়া আছে, পি 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 6 ভোল্ট। পি 6 ওহম। ইকুয়াল টু 6 বলে দেওয়া আছে। আচ্ছা, আরপিএম স্পিড বলে দেওয়া আছে 1800 আরপিএম বলে দেওয়া আছে। আচ্ছা, কন্ডাক্টর জেড বলে দেওয়া আছে কত, 360। আচ্ছা, আর কি, ল্যাপ পাউন্ড এ ইকুয়াল টু পি, রাইট। দেখো আচ্ছা, তার মানে পি ফাইটা বলে দেওয়া নেই, রাইট। ফ্লাক্সটা বলে দেওয়া নেই। তার মানে এখান থেকে আমি ফাইটা মানে এই ফর্মুলা লাগিয়ে কিন্তু আমি ফাইটা বার করতে পারছি না। মানে আমাকে ইজিটা অন্য কোনো পদ্ধতিতে বার করতে হবে। তাহলে ইজি বার করার জন্য আমাকে কেভিএল ইকুয়েশন ইউজ করতে হবে। তাহলে এখানে কেভিএল ইকুয়েশন লিখো। এতক্ষণ ধরে যে কেভিএল ইকুয়েশন শেখাচ্ছিলাম সেই কেভিএল ইকুয়েশন অনুযায়ী ভিটি সমান সমান কত হবে বলো? এটা শান্ট জেনারেটর, ভিটি ইকুয়েশন কত হবে? ইজি মাইনাস আইএআরএ হবে কি হবে না? আইআর আইএআরএ, তাই তো? আচ্ছা, এইখানে কোন জায়গায় যদি ব্রাশের ভোল্টেজ ড্রপ ধরতে না দেওয়া থাকে তা তোমার ধরতে হবে না, ঠিক আছে। আদারওয়াইজ 2 ভোল্টের ব্রাশ ভোল্টেজ ড্রপ ধরতে হতো। এখানে ব্রাশে একটা ভোল্টেজ ড্রপ হয়, সেটা 2 ভোল্টের কাছাকাছি। এখানে 2 ভোল্ট, এখানে 1 ভোল্ট, এখানে 1 ভোল্ট, টোটাল 2 ভোল্ট ধরা হয়, ঠিক আছে। যদি দেওয়া না থাকে ধরার দরকার নেই, আদারওয়াইজ দেওয়া থাকলে 4 ভোল্ট ধরতে হবে বা 2 ভোল্ট ধরতে হবে এখানে। এখান থেকে বলো ইজি কত আসবে, ভিটি প্লাস আইএআরএ। এবার দেখো ভিটি কত আছে, 110 ভোল্ট, ঠিক আছে। আইএ কি করে বার করব, দেখো এইখানে আছে কত ভোল্ট, এখানে আছে, দেখো এখানেও তো 110 ভোল্ট আছে। তাহলে 110 ভোল্টের রেসপেক্টে আইএসএইচ কত হবে, 110 ভোল্ট ডিভাইডেড বাই 55 ওহম, তার মানে 2 অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এইখানে যাচ্ছে কত, 50 অ্যাম্পিয়ার। তাহলে এইখান দিয়ে কত যাবে গো, 48। ঠিক করে বললে। কারেন্টের ডাইরেকশন ঠিক করে দেখ, এটা আইএ, এটা আইএল, এটা আইএসএইচ। তার মানে কি হবে, আইএ সমান সমান আইএল প্লাস আইএসএইচ হবে, তাই তো? তাহলে বলো আইএলটা কত আছে, 50, আইএসএইচ কত বেরিয়েছে, 2। তাহলে আইএ কত হবে, 52। তোমরা পেয়েছো সবাই ক। এবার লেখো এখানে 52। আরে কত আছে, 0.2, 52 ইন্টু 0.2 মানে এটা কত হচ্ছে বললে, 110 প্লাস
52 দুগুণ হচ্ছে 104, 104 আর একটা মানে 10.4, তার মানে 120.4, 120.4 ভোল্ট আসছে। দেখো কারোর কোনো আপত্তি? 120.4 ভোল্টে কারোর কোনো আপত্তি আছে কিনা দেখো, কোনো ভুল করলাম কিনা দেখো, দেখি একবার দেখে নি কোনো ঠিক সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভিটির ইকুয়েশন ঠিক লিখেছি, ভিটি ইকুয়াল টু ইজি মাইনাস আইএআর এ, রাইট? ইজি তাহলে ইজি সমান সমান কত হবে? ভিটি প্লাস আইআর এ, ঠিক লিখেছি। ভিটি ভ্যালু কত আছে? 110, কারেক্ট। আইএ কত হবে? আইএ হচ্ছে এইখান দিয়ে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা দুটো ভাগে ভাগ হচ্ছে, আইএসএইচ আর আইএল এ। আইএসএইচ কত? 110/55 মানে 2, কারেক্ট। আইএল কত আছে? 50, তার মানে টোটাল আইএ কত হবে? 52, কারেক্ট। আর এ কত আছে? 0.2, এখানে কত হচ্ছে? কারেক্ট 120। তার মানে এবার বলো ফাই কত বেরোবে এখান থেকে? ইজি 60A ডিভাইডেড বাই বলো পি এন জেড। বলো ইজির ভ্যালু কত হবে? 120.4 ইন্টু 60 ইন্টু এ, এর ভ্যালু কত? পি, নিচে আছে পি, এন আছে কত? 1800, জেড কত আছে? 360, তাহলে পিপি কেটে দাও। আর এখানে 60 আর এই 6 36 হয়ে গেল, মানে 120.4 ডিভাইডেড বাই কত হচ্ছে? 6 8 রং বলো, 4 রং 72, 5 রং 90, 6 8 108, এটা কত হচ্ছে দেখ? 1800 ইন্টু 6, এটা দিয়ে ভাগ করলে কত হয় দেখ ভাই? 120 কে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে বল, জলদি বল, কুইক। আই আসবে 0.011। ঠিক করে বলছো তো? মিলি ওয়েবারে বলো, মিলি ওয়েবারে। ওয়েবার বেরোচ্ছে তোমার, মিলি ওয়েবার করে দাও, মিলি ওয়েবার করে দাও। 0.011 ওয়েবার বলছে, 0.011 ওয়েবার, ঠিক আছে। সো দিস উইল বি আওয়ার ফ্লাক্স পার পোল। আচ্ছা, তাহলে নো লোড ভোল্টেজও বার করে ফেললাম, দ্যাট ইজ ইজি, 120.4 অ্যানসার আসবে, রাইট? এন্ড দ্য ফ্লাক্স পার পোল, ফ্লাক্স পার পোল কত হচ্ছে? 0.011 হচ্ছে, ঠিক আছে, 0.011 হচ্ছে। আচ্ছা, তোমরা আমাদের বলবে, ঠিক আছে, তোমাদের যদি দরকার পড়ে এই রিলেটেড, আমি প্রায় আশফাক হোসেন স্যারের একটা বইতে যতগুলো অঙ্ক আছে মোটামুটি 10-12খানা অঙ্ক সলভ করে অলরেডি আমাদের ইউটিউবে আপলোড করা আছে। তোমরা যদি চাও সেই রিলেটেড ভিডিওটা ওখান থেকে দেখতে পারো। আর তোমরা যদি বলো আমি সেরকম হলে একদিন এক্সট্রা তোমাদের ইউটিউবে শুধু কোশ্চেন অ্যান্সারের উপর ক্লাস নেবো। কি বললাম? এই যে কামিং 3টে ডেজ আছে, তোমরা যদি বলো শুধু ডিসি মেশিনের কোশ্চেন অ্যান্সারের উপর আমি একটা ক্লাস নেবো, ওটা ইউটিউবে থাকবে, ইয়েস স্যার, নিন। ঠিক আছে? তো এইটা স্যার, কোশ্চেনটা বোঝা গেল কিনা বলো? রোল নাম্বার 113, তোর নামটা বল রে। স্যার, হ্যাঁ স্যার, তুহিন স্যার। স্যার বলছি, স্যার বলছি 0.011 ওটা তো মিলি ওয়েবারে বেরোচ্ছে। আমি ওয়েবার নাকি? লিখেছি তো, কারেক্ট। আমার মিস্টেক গুলো তোমরা ধরবে ভাই সকল, ঠিক আছে? হ্যাঁ আমার স্যার, ঠিক মিস্টেক আছে। গুলো তোমরা ধরবে। দেখো, সিলি মিস্টেকস ডু হ্যাপেন, কারণ আর 3 ঘন্টার উপর বকছি তো, ওই জন্য 2 ঘন্টার উপরে বকলেই তখন আর ফিউজটা কেটে যায়। তোমাদেরও যেমন কেটে যায়, আমারও তেমন কেটে যায়, কারণ না কারণ ফিউজ থাকলেই হবে। আলটিমেটলি তোমার নৌকাটাকে পাড়ে লাগানো নিয়ে ব্যাপার, বুঝতে পেরেছো তো? নৌকাটাকে পাড়ে লাগানো নিয়ে ব্যাপার। আমাদের পাড়ে তোমরা মানে অনেকজন লোক আছে আর কি, নৌকার মধ্যে অনেকজন লোক আছে, তো কেউ না কেউ জেগে থাকলেই হবে, ঠিক পাড়ে গিয়ে ঠেকে যাবে। দেখো, হলো ব্যাপারটা? অঙ্কটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো নেক্সট। এইবার দেখো, আমি তোমাদের যেগুলো বলছিলাম, টার্ন কোনটাকে বলে? এইটাকে বলে টার্ন। এটা একটা সিঙ্গেল টার্ন কয়েল। এ টার্ন কনসিস্ট অফ 2 কন্ডাক্টরস, ঠিক আছে, এট দ্য এন্ড বাই এন কন্ডাক্টর। এইগুলোকে এন কন্ডাক্টর, এইগুলোকে টার্ন বলে, এটা বলে দিয়েছি। নেক্সট, কয়েল। কয়েল কনসিস্ট অফ সেভারেল টার্নস কানেক্টেড ইন সিরিজ। অনেকগুলো টার্নকে যদি আমি সিরিজে কানেকশন করি তাহলে কি পাবো? কয়েল পাবো। অনেকগুলো টার্নকে সিরিজে কানেকশন করলে পাবো কয়েল। এবার অনেকগুলো কয়েলকে যদি সিরিজে কানেকশন করি তাহলে কি পাবো? ওয়াইন্ডিং। তাহলে আমি কি বললাম? সিকোয়েন্সটা কি বললাম? সিকোয়েন্সটা বললাম দুটো কন্ডাক্টর নিয়ে হয় একটা টার্ন কয়েলে ওয়াইন্ডিং। সিঙ্গেল টার্ন কয়েল। অনেকগুলো কয়েলকে সিরিজে লাগালে কি হয়? ওয়াইন্ডিং। না, ওয়াইন্ডিং। বলো ঠিক করে বলো। টার্ন, কি বললাম এই মাত্র? টার্ন, নাম্বার অফ টার্নস। টার্নগুলোকে নিয়ে তৈরি করলাম কয়েল, কয়েলগুলোকে নিয়ে তৈরি করলাম কি? ওয়াইন্ডিং।
টার্ন গুলোকে নিয়ে তৈরি করলাম কয়েল, হ্যাঁ কয়েল গুলোকে নিয়ে তৈরি করলাম ওয়াইন্ডিং, রাইট, কয়েল গুলোকে নিয়ে তৈরি করলাম ওয়াইন্ডিং, ঠিক আছে, ওয়াইন্ডিং। এবার কয়েলের মধ্যে কিন্তু একটা টার্ন থাকবে তার কোনো মানে নেই, অনেকগুলো টার্ন থাকতে পারে, কিন্তু মাল্টি টার্ন কয়েলও কিন্তু হতে পারে, মাল্টি টার্নও থাকতে পারে, কিন্তু তার মধ্যে মাল্টি টার্নও কিন্তু হতে পারে। আর এই মাল্টি টার্ন কয়েল গুলোকে একসাথে অ্যাড করলে পাবো হচ্ছে ওয়াইন্ডিং। এটা সিঙ্গেল টার্ন বলেছি, এটা বললাম মাল্টি টার্ন, অনেকগুলো টার্ন আছে এর মধ্যে। হাতে লেখাটা কি হচ্ছে, নিজেরই খারাপ লাগছে। এমন একটা কনস্ট্যান্ট আমরা পেয়েছি না, যে কনস্ট্যান্টটাকে দূর করা খুব মুশকিল। তাহলে কন্ডাক্টর থেকে আসে, আমার এটা হচ্ছে অরিজিনাল হাতের লেখা, বুঝতে পেরেছিস? কন্ডাক্টর থেকে আসে সিঙ্গেল টার্ন কয়েল। এই একটা কয়েল অনেকগুলো কয়েল অ্যাড হলে হয় মাল্টি টার্ন কয়েল, মাল্টি হয়ে গেল মাল্টি টার্ন কয়েল। এবার মাল্টি টার্ন কয়েল গুলোকে যদি সিরিজে কানেকশন করি, এটা অ্যাকচুয়ালি কি বলছি, সিরিজ কানেকশন, সিরিজ কানেকশন। এখান থেকে কি আসে, ওয়াইন্ডিং আসে, ওয়াইন্ডিং এখান থেকে আসে হচ্ছে ওয়াইন্ডিং, ঠিক আছে? তো এই হচ্ছে কি ব্যাপার। এবার দেখো, এইবার হচ্ছে তোমরা একটা ফর্মুলা পড়েছো, থিটা ইলেকট্রিক্যাল ইকুয়াল টু কত হয়, P/2 ইনটু থিটা মেকানিক্যাল। হ্যাঁ, পি হচ্ছে নাম্বার অফ পোলস, থিটা মেকানিক্যাল হচ্ছে মেকানিক্যাল ডিগ্রি, আর থিটা ইলেকট্রিক্যাল হচ্ছে ইলেকট্রিক্যাল সেপারেশন। এবার দেখো, ইলেকট্রিক্যাল সেপারেশন মানে কি? ইলেকট্রিক্যাল সেপারেশন মানে হচ্ছে একটা নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে যে গ্যাপ, একটা নর্থ পোল আর একটা সাউথ পোলের মধ্যে যে গ্যাপ, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল 180 ডিগ্রি। এইটা আর এটার মধ্যে গ্যাপটা হচ্ছে 180 ডিগ্রি। এটা একটা 180 ডিগ্রি, এটা একটা 180 ডিগ্রি, এটা একটা 180 ডিগ্রি, এটা একটা 180 ডিগ্রি। দুটো নর্থ পোল পাশাপাশি, দুটো নর্থ আর সাউথ পোলের মধ্যে যে গ্যাপ, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল 180 ডিগ্রি। কি বললাম বুঝতে পারলে? আর স্পেস অ্যাঙ্গেলে যে গ্যাপটা থাকে, স্পেস মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার ফিজিক্যাল 180 ডিগ্রি বা মেকানিক্যাল 180 ডিগ্রি। মানে থিটা মেকানিক্যাল অ্যাকচুয়ালি এইটাকে বোঝাচ্ছে, আর থিটা ইলেকট্রিক্যাল অ্যাকচুয়ালি এইটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো নেক্সট দেখো, এই যে লিখেছি থিটা ইলেকট্রিক্যাল ইকুয়াল টু P/2 ইনটু থিটা মেকানিক্যাল, সেটাই আমরা এখানে দেখিয়েছি। নেক্সট দেখো, এখানে আমরা দেখাচ্ছি বেসিক্যালি একটা কয়েলের পজিশন কিরকম হয়, কোথায় কয়েলটাকে প্লেস করা থাকে। এইটা হচ্ছে তোমার আর্মেচারের মাঝখানে এখানে কয়েলটা এরকম ভাবে রয়েছে। এইটা একটা কয়েল সাইড 1, এটা একটা কয়েল সাইড 2। এইটা হচ্ছে কয়েল সাইড, একদিকটাকে বলছে কয়েল সাইড 1, একদিকটাকে বলছে কয়েল সাইড 2। এবার এর মধ্যে অনেকগুলো নাম্বার অফ কন্ডাক্টর থাকতে পারে, ঠিক আছে? বাট একটা কয়েলের একটাই কয়েল সাইড হবে, একটা কয়েলের দুটোই কয়েল সাইড হবে, কয়েল সাইড 1, কয়েল সাইড 2। নেক্সট, এইটা হচ্ছে দেখো প্লেসমেন্ট, কিভাবে কয়েলগুলো প্লেস করা আছে তার রেসপেক্টে কি বলা হয়। এবার এই রিলেটেড তিনটে কনসেপ্ট আছে, একটাকে বলে পোল পিচ, একটা বলে কয়েল পিচ, একটা বলে ফুল পিচ কয়েল, একটা বলে শর্ট পিচ কয়েল। পোল পিচ মানে কি? পোল পিচ মানে হচ্ছে তোমার যে নর্থ পোল আছে আর সাউথ পোল আছে, এই নর্থ আর সাউথ পোলের মাঝখানে যে গ্যাপটা, এটাকে বলা হচ্ছে পোল পিচ। দুটো পোলের মাঝের গ্যাপকে বলে পোল পিচ। কয়েল পিচ মানে কি? কয়েল পিচ মানে হচ্ছে কয়েলের যে দুটো কয়েল সাইড আছে, এই কয়েল সাইড 1, কয়েল সাইড 2, এই দুটোর মাঝখানে যে গ্যাপ হয় সেটাকে বলে হচ্ছে কয়েল পিচ। দুটো পোলের মাঝখানে গ্যাপকে বলে পোল পিচ, দুটো কয়েলের মাঝখানে গ্যাপকে বলে কয়েল পিচ আর কয়েল স্প্যান। যদি এই যে পোল পিচ মানে এদের মাঝখানে যে গ্যাপটা যদি কয়েল পিচের সাথে ইকুয়াল হয়ে যায়, যদি পোল পিচ আর কয়েল পিচ ইকুয়াল হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ফুল পিচ কয়েল। যদি পোল পিচ মানে পোলের মাঝখানে গ্যাপ আর কয়েলের মাঝখানে গ্যাপ, দ্যাট ইজ কয়েল পিচ, এই দুটো যদি এক হয়ে যায় তখন তাকে কি বলি বলো? ফুল পিচ কয়েল। ফুল পিচ কয়েল। নেক্সট দেখো, ফুল পিচ কয়েল। হ্যাঁ, এবার দেখো, যদি দুটোর মধ্যে গ্যাপ থাকে তখন সেটাকে কি বলবো? যদি ধরো এইটা এরকম নর্থ পোল আছে, এটা এরকম সাউথ পোল আছে, এবার এর সাথে একটা পড়েছে কিন্তু অন্যটা পড়েনি, আগে শেষ হয়ে গেছে, there is a gap of angle alpha, এই ধরনের কয়েলকে কি বলে বলো? আগেরটা যদি ফুল পিচ হয় এটাকে কি বলবো? শর্ট পিচ কয়েল। শর্ট পিচ কয়েল, এটা হচ্ছে শর্ট পিচ কয়েল, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটাকে কি বলে? কি বলতে পারবে? কোয়ার্ডিং অ্যাঙ্গেল বলে। তো এই ছবিটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো, এই ছবিটাতে অ্যাকচুয়ালি কর্ডিং অ্যাঙ্গেলটা বলা হয়েছে।
এবার দেখো তো আমার এই কোশ্চেনটার উত্তর দাও, তোমরা বলতে পারবে আশা করি। এই কয়েলটা কি কয়েল, ফুল পিচ না শর্ট পিচ? এই কয়েলটা ফুল পিচ। ফুল Full পিচ, pitch. রাইট। ফুল আর এটা কি কয়েল বলো? শর্ট পিচ কয়েল। শর্ট পিচ কয়েল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো এই অবধি কারোর কোনো অসুবিধা আছে কিনা? হোয়াট ইজ পোল পিচ, হোয়াট ইজ কয়েল পিচ, হোয়াট ইজ ফুল পিচ কয়েল এন্ড হোয়াট ইজ শর্ট পিচ কয়েল? দেখো ভাই সকল যতজন আছো, না স্যার। হ্যাঁ Clear. নেক্সট। এইবার দেখো এখানে কিছুই নয়, এখানে আমি জাস্ট একটা কন্ডাক্টর কিভাবে স্লটের মধ্যে থাকে সেটা দেখিয়েছি। এইটা হচ্ছে ডবল লেয়ার ওয়াইন্ডিং, দুটো লেয়ারে, মানে একটা স্লটের মধ্যে দুটো লেয়ার আছে, দুটো লেয়ারের 6 কয়েল সাইডস বলেছে, মানে 6 কয়েল সাইডস মানে ধরো এইটা একটা কয়েল, ঠিক আছে, এইটা একটা কয়েল, এই কয়েলের এই একটা কয়েল সাইড এখানে পড়েছে, এটা পড়েছে, ধরো এটা হচ্ছে কয়েল সাইড 1, ঠিক আছে। এইরকম আরো একটা কয়েল আছে, তার কয়েল সাইড 2টা পড়েছে, তার আরেকটা কয়েল আছে, এরকম একটা কয়েল সাইড 3 পড়েছে, এখানে ধরো আরেকটা কয়েল সাইড পড়েছে 4, এটা ধরো পড়েছে 5, এটা ধরো পড়েছে 6। এর মানে বলতে পারবে কেউ যেখানে টোটাল কতগুলো কয়েল আছে? অর্ধেক, মানে তিনটে। ঠিক করে বল। যদি 6টা কয়েল সাইড একটা স্লটের মধ্যে পড়ে তার মানে কতগুলো কয়েল হতে পারে? ও তাহলে 12টা কয়েল ছিল। 24. ঠিক করে বলো। দেখ যদি আমি এটা বলতে চাইছি, এই যে একটা কয়েল সাইডকে তো একটা কয়েলের একটা কয়েল সাইডকে তো একটা স্লটে একবার বসিয়েছি, এবার বাকিগুলোকে তো এইভাবে বসাবো, তার মানে কতগুলো কয়েল হচ্ছে টোটাল? 6টা কয়েল হচ্ছে না? ছোটা কয়েল কতগুলো আছে এখানে টোটাল? এই যে স্লটটার মধ্যে এখানে কতগুলো কয়েল আছে বুঝতে পারছিস? 6টা কয়েল মানে হচ্ছে 6টা। এই যে এই কয়েল, এই কয়েলের এই একটা সাইডকে তুই এখানে দেখতে পাচ্ছিস। এরকম এরকম যদি পর পর একই স্লটের মধ্যে 6টা থাকে তার মানে টোটাল কতগুলো কয়েল আছে? 6টা কয়েল আছে, তাই না? হ্যাঁ স্যার, ছোটাই 6টা কয়েল আছে। প্রথমত 6টা কয়েল আছে, বাট আরেকটা আমি কনক্লুশন যদিও বলতে পারি না যেটা কি ধরনের কানেকশন আছে এখানে, যেহেতু বলে দেওয়া নেই, ঠিক আছে। বাট যদি বলে দেওয়া থাকতো আমি বলতে পারতাম যে কতগুলো প্যারালাল পাথ হবে। যদি প্যারালাল পাথ A = P বলে দেওয়া থাকে তার মানে 6টা কয়েল থাকলে 6টা প্যারালাল পাথ হবে, ঠিক আছে। আমি বলতে পারতাম যে যদি A = P হচ্ছে, দ্যাট ইজ ল্যাপ ওয়াইন্ডিং যদি হয়, তার মানে এখান থেকে 6টা কানেকশন বেরোচ্ছে, এখান থেকে 6টা কানেকশন বেরোচ্ছে এরকম, ঠিক আছে। দেখো বুঝতে পারছো কি বলতে চাইছি? আমার বক্তব্যটা পরিষ্কার হচ্ছে? দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইটা হয়ে গেল আমাদের কাছে এই পোর্শনটা। এবার দেখো ওয়াইন্ডিং এর ক্লাসিফিকেশনের দিক দিয়ে দেখতে গেলে আমরা দুটো ধরনের ওয়াইন্ডিং করি, একটাকে বলে কনসেন্ট্রেটেড, একটাকে বলে ডিস্ট্রিবিউটেড। আরো একটা ধরনের টাইপ আছে, ধরো ডিসি মেশিনের ক্ষেত্রে আর্মেচার ওয়াইন্ডিং আর ফিল্ড ওয়াইন্ডিং, এই দুটোকে আমরা দেখতে পাই। এই আর্মেচার ওয়াইন্ডিং কে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়, ক্লোজড আর ওপেন। ক্লোজড আর ওপেন মানে হচ্ছে স্লটের পজিশনের রেসপেক্টে, স্লটের পজিশনের রেসপেক্টে ক্লোজড বা ওপেন ব্যাপারটা থাকে। আমি দেখাচ্ছি কিরকম কি ক্লোজড হয় না হয়। ক্লোজড ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে, ইন দিস ওয়াইন্ডিং there is a closed path around the armature periphery, armature periphery এর একপাশে একটা ক্লোজড পাথ अवेलेबल থাকছে। ওপেন ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে, it is not closed, instead armature may be left open at one or more points forming several sections, যেখানে several sections তারা কিন্তু ফর্ম করছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা পার্ট। নেক্সট বলছে যে these windings are always in double layer, আর এই ওয়াইন্ডিং গুলো আইদার সিঙ্গেল লেয়ারেও থাকতে পারে অথবা ডবল লেয়ারেও আসতে পারে। থার্ড, closed windings are used in DC machines only, whereas open windings are used in AC machines, induction machines and synchronous machine। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, ও ক্লোজড ওয়াইন্ডিং কোন ধরনের মেশিনে ইউজ করা হয়? অপশন ইন্ডাকশন মেশিন, সিনক্রোনাস মেশিন, ট্রান্সফরমার আর নান অফ দিস। কি অ্যানসার হবে? ইন্ডাকশন মেশিন। None of this DC machine. আচ্ছা, ডিজাইন ইজ নট ফ্লেক্সিবল বাট ইট হ্যাজ আ ফ্লেক্সিবল ডিজাইন ফর দি ক্লোজড ওয়াইন্ডিং। এই ক্লোজড ওয়াইন্ডিং এ ফ্লেক্সিবল হয় না ডিজাইনটা, বাট ওপেন ওয়াইন্ডিং এর ক্ষেত্রে হয়ে থাকে। তো এখানে দেখো একটা, এটা হচ্ছে কি ধরনের কানেকশন? এটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং। কেন স্যার ওয়েভ ওয়াইন্ডিং বলছে? এর একটা তরঙ্গ তৈরি করছে, দেখো এরকম একটা তরঙ্গ তৈরি হচ্ছে, ওই জন্য এটাকে ওয়েভ বলছে। এই ওয়েভ বলার পেছনে কারণ হচ্ছে একটাই, তুমি যে ওয়াইন্ডিংটা করছো সেটা একটা ওয়েভের নেচারে হচ্ছে। আর তুমি যখন ল্যাপ বলছো, ল্যাপ মানে হচ্ছে একটা অন্যের ঘাড়ে গিয়ে পড়ছে,
একটা অন্যের ঘাড়ে গিয়ে পড়ছে, তো এইটাকে বলা হচ্ছে ল্যাপ। একে অন্যের উপর ওভারল্যাপিং হচ্ছে, তো এইটা হচ্ছে ল্যাপ। ঠিক আছে, এখানে বেশ কিছু কিছু প্যারামিটার মার্কিং করা আছে। সেইটা হচ্ছে দেখো 1 নম্বর লেখা আছে ওয়াইবি। ওয়াইবি মানে হচ্ছে ব্যাক পিচ। ভালো করে মন দিয়ে শুনবে, যতজন আছো মন দিয়ে শুনবে। ব্যাক পিচ মানে হচ্ছে একই কয়েলের দুটো কয়েল সাইডের মাঝখানের গ্যাপ। একই কয়েলের দুটো কয়েল সাইডের মাঝখানের গ্যাপ, সেম কয়েল, গ্যাপ বিটুইন টু coil sides in terms of armature slots, in terms of armature slots। ব্যাক পিচ কোনটাকে বলে? একই কয়েলে দুটো কয়েল সাইডের মধ্যে ইয়েকে। ফ্রন্ট পিচ কাকে বলে? ফ্রন্ট পিচ হচ্ছে দ্বিতীয় কয়েলের কয়েল সাইড 1 আর প্রথম কয়েলের কয়েল সাইড 2 এর মাঝখানে গ্যাপকে। দ্বিতীয় কয়েলের কয়েল সাইড 1 আর দ্বিতীয় কয়েলের কয়েল সাইড, এই প্রথম কয়েলের কয়েল সাইড 2 এদের মাঝখানে গ্যাপকে বলে হচ্ছে ফ্রন্ট পিচ। রেজাল্ট্যান্ট পিচ কি জিনিস? ফর ওয়েভ ওয়াইন্ডিং এর জন্য রেজাল্ট্যান্ট পিচ ইকুয়াল টু ব্যাক পিচ প্লাস ফ্রন্ট পিচ। ওয়েভ ওয়াইন্ডিং এর জন্যই ব্যাক পিচ আর ফ্রন্ট পিচকে যোগ করলে আমরা কি পাই? রেজাল্ট্যান্ট পিচ পাই। তাহলে ব্যাক পিচ কোনটা? একই কয়েলের দুটো কয়েল সাইডের মাঝখানে যে গ্যাপটা আছে, ইন টার্মস অফ আর্মেচার স্লটস। আর্মেচার স্লটস এর টার্মসে যদি আমি বলতে চেষ্টা করি, হোয়াট ইজ ফ্রন্ট পিচ? ফ্রন্ট পিচ হচ্ছে কয়েল 2 এর কয়েল সাইড 1 আর কয়েল 1 এর কয়েল সাইড 2 এদের মাঝখানে যে গ্যাপটা আছে, ইন টার্মস অফ আর্মেচার স্লটস, সেটাকে বলা হচ্ছে। হোয়াট ইজ রেজাল্ট্যান্ট পিচ? রেজাল্ট্যান্ট পিচ হচ্ছে কয়েল 1 এর কয়েল সাইড 1 আর কয়েল 2 এর কয়েল সাইড 1 এদের মাঝখানের গ্যাপ। আবার বলছি, হোয়াট ইজ রেজাল্ট্যান্ট পিচ? কয়েল 1 এর কয়েল সাইড 1 আর কয়েল 2 এর কয়েল সাইড 1 এদের মাঝখানের গ্যাপকে বলা হয় হচ্ছে রেজাল্ট্যান্ট পিচ। ঠিক আছে, নেক্সট আছে হচ্ছে কমিউটেটর পিচ। কমিউটেটর পিচ মানে হচ্ছে একই কয়েলের দুটো কয়েল সাইড যেখানে গিয়ে টার্মিনেট হয় ইন দা কমিউটেটর, তাদের যে সেগমেন্টের মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে বলা হচ্ছে কমিউটেটর পিচ। এইগুলো সবগুলো ছিল হচ্ছে ইন টার্মস অফ আর্মেচার স্লট। ব্যাক পিচ, ফ্রন্ট পিচ, রেজাল্ট্যান্ট পিচ আর ডিরাইভড, এই তিনটে আর এক্সপ্লেন্ড ইন টার্মস অফ আর্মেচার স্লটস। বাট কমিউটেটর পিচটা ডিটারমাইন্ড হয় ইন টার্মস অফ দ্য গ্যাপ বিটুইন দ্য আর্মেচার, দ্য গ্যাপ বিটুইন দ্য কমিউটেটর স্লট। কমিউটেটর স্লটের মধ্যে যে গ্যাপটা থাকে তার জন্য আমরা বার করতে পারি। দেখো পয়েন্টটা ক্লিয়ার হলো কি বললাম? দেখো স্যার কমিউটেটর পিচটা আরেকবার বলি। কমিউটেটর পিচটা হচ্ছে একই কয়েলের দুটো কয়েল সাইডের মাঝখানে যে গ্যাপ ইন টার্মস অফ কমিউটেটর সেগমেন্ট। এইটা হচ্ছে কমিউটেটর সেগমেন্টস এর টার্মসে হচ্ছে, আর ওইটা হচ্ছে আর্মেচার কন্ডাক্টরস এর টার্মে হচ্ছিল, আর্মেচার স্লটস এর টার্মে হচ্ছিল। এই কন্ডাক্টর গুলো কোথায় পড়ে আছে? এই কন্ডাক্টর গুলো পড়ে আছে হচ্ছে, দেখ এইখানে আমি দেখাচ্ছিলাম না, এই কন্ডাক্টর গুলো পড়ে আছে আর্মেচার স্লটস এর মধ্যে। এই যে এইখানে ছবিটা ছিল, এই যে এই কন্ডাক্টর গুলো পড়ে আছে আর্মেচার স্লটস এর মধ্যে। তার মানে এখানে এই যে দেখ কয়েল সাইড 1 আর কয়েল সাইড 2 এদের মাঝখানে গ্যাপকে আমরা কত লিখবো? এইমাত্র কি বললাম? কয়েল সাইড, একই কয়েলের দুটো কয়েল সাইডের মাঝখানে যে গ্যাপ সেটা কত? কি বললাম বল রে? 180 ডিগ্রি। এটা তো ঠিক আছে ভাই, কি স্যার? স্যার ব্যাক পিচ। এটাকে বললাম ব্যাক পিচ, রাইট। তাহলে ব্যাক পিচের ভ্যালু এই ছবিটা অনুযায়ী কত হবে? 180। এই না রে, 180 দেখ ভালো করে। এইখানে হচ্ছে, এটা হচ্ছে স্লট নাম্বার 1, এটা হচ্ছে স্লট নাম্বার 2, এটা হচ্ছে স্লট নাম্বার 3, এটা হচ্ছে স্লট নাম্বার 4, এটা হচ্ছে স্লট নাম্বার 5। তাহলে ইন টার্মস অফ স্লট নাম্বার কত হবে ব্যাক পিচ? 4 5 - 1 4, রাইট। 4। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। বুঝতে পারলি কি পারলি না বল ভালো করে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আরেকবার এবার ধর বোঝান। এইখানে ধর এরকম আরো আছে, এরকম রয়েছে। ঠিক আছে, ছবিটা কি করলাম, ঘেটে দিলাম না ঠিক করেছি? এইটা ধর 6, এটা ধর 7, ঠিক আছে, এটা ধরে, আরে কি করলাম, দাঁড়া 1 মিনিট।
দেখো বোঝা যাচ্ছে তো ভাই সকল কি বলছি? দেখো এইখানে হচ্ছে গিয়ে আমার তাহলে নচ আসবে, এইখানে আমার নামবে, নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, নিচে নাম, উপরে উঠবে, এইখানে। হ্যাঁ, এবার দেখো এটা যদি 6 হয়, এটা যদি 7 হয়, এটা যদি 8 হয়, এটা যদি 9 হয়, বলো ভাই সকল হোয়াট ইজ ফ্রন্ট পিচ? ফ্রন্ট পিচ কি হবে? 8টা স্যার, 9 -1, হুম, 9 minus 1 9 মাইনাস 1 5 8 স্যার 9 মাইনাস 5 4 হবে 4 হবে 4 হবে। হ্যাঁ ফ্রন্ট 4 পিচ স্যার, মানে 2 হচ্ছে মাইনাস কয়েল সাইড, এই 2 নম্বর কয়েলের কয়েল সাইড 1 এর সাথে 1 নম্বর কয়েলের কয়েল সাইড 2 এর মাঝখানে গ্যাপ, দ্যাট ইজ ফ্রন্ট পিচ। ঠিক আছে? আর ব্যাক পিচ মানে কি? একই কয়েলের দুটো কয়েল সাইড ইন টার্মস অফ আর্মেচার স্লটস যে ব্যাক গ্যাপটা আছে সেটা। এবার বলো হোয়াট ইজ রেজাল্ট্যান্ট পিচ ফর দিস কেস? 8 স্যার, দুটো 9 রেজাল্ট minus 1. What is 8? What is 8? ডিফাইন করো, বলো কেউ একজন ডিফাইন করো দেখি, রেজাল্ট্যান্ট পিচটাকে ডিফাইন করো। যে বুঝতে পেরেছো সে ডিফাইন করো দেখি রেজাল্ট্যান্ট পিচটাকে। হোয়াট ইজ রেজাল্ট্যান্ট পিচ? ব্যাক পিচ আর কয়েল হচ্ছে সাইড ফ্রন্ট পিচের 1, যোগ করে। না ওইটা বলবে না সব সময়, কয়েল ওইটা কিন্তু সাইড সবসময় 1 খাটবে না। এর, বলো। কয়েল সাইড 1 থেকে মানে কয়েল 1 যেখান থেকে শুরু হয়েছে তার সাইড 1 থেকে কয়েল 2 সাইড 1 পর্যন্ত যতটা গ্যাপ সেটাকে In বলা terms হয়, of? যেটা 1 থেকে ইন টার্মস অফ আর্মেচার আর্মেচার স্লট স্লট। দেখো Nine ভাই এক সকল, থেকে তুমি 9, বুঝতে পারছো কি পারছো না বলো? 1 থেকে 9 হ্যাঁ মানে স্যার 9 বুঝতে মাইনাস পারছি। 1 8। 9 minus 1 = 8। দেখো ভাই সকল, আমি অনেক কষ্ট করে কিন্তু ব্যাপারগুলো বোঝাই, তোমরা কিন্তু আমার মান-ইজ্জত রাখবে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এইগুলো ভুল করে আসবে না। ঠিক আছে? সবার কাছে রিকোয়েস্ট, দেখো সবার কাছে রিকোয়েস্ট, সবাইকে বলছি, সবাই বুঝতে পারছো কিনা? ঠিক আছে? আরে তোমরা যদি আমার কাছে মানে সত্যি কথা বলছি একটু টাইম নিয়ে পড়তে না গো, তোমাদের এগুলো এমন ভাবে বোঝাতাম জীবনে কোনদিন ভুলতে না। কিন্তু যাই হোক, এখন যেটুকু টাইম আমাদের হাতে আছে তার মধ্যে আমাকে তোমাকে বলতে হবে। এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি শুধু ডিসি মেশিনের যে বিগিনিং পোর্শনটা, যেখানে সাদা পাতাটা ছিল, প্রথম পেজটা ফাঁকা ছিল, সেই প্রথম ফাঁকা পেজটায় আমি 2 ঘন্টা কাটাতাম। কি বলবো বলো না? দেখো এইখানে ডেফিনেশন গুলো লেখা রয়েছে, ঠিক আছে? এইখানে দেখো সমস্ত ইনফরমেশনটা লেখা আছে, যেটা বলছিলাম এতক্ষণ ধরে সেটা। নেক্সট, ল্যাপ ওয়াইন্ডিং আর ওয়েভ ওয়াইন্ডিং। ল্যাপ ওয়াইন্ডিং মানে কি? এই যে পরপর পরপর প্যারালাল পাথ রয়েছে, ঠিক আছে? সব সময় বুঝবে যে এই প্যারালাল পাথ, এই যে যতগুলো প্লাস সাইন আছে তার মানে ততগুলো নর্থ পোল আছে। এটাও একটা নর্থ পোল, এটা একটা সাউথ নর্থ পোল, এটা একটা সাউথ পোল, এটা একটা সাউথ পোল। তার মানে এইখানে দেখো 4টে পোল আছে, যতগুলো পোল আছে ততগুলো ব্রাশ হবে। কি বলছি? কি বললাম? ততগুলো পোল ততগুলো ব্রাশ। যতগুলো পোল ততগুলো ব্রাশ। এবং প্রত্যেকটা মানে আলটিমেটলি প্রত্যেকটা যে পোল গুলো রয়েছে সেগুলো কিসে কানেক্টেড আছে? কম্বিনেশনটা কিসে কানেক্টেড? সবকটা প্যারালাল কানেক্টেড, প্যারালালি কানেক্টেড। ওই জন্য বলে হচ্ছে A = P। এখানে যতগুলো পোল আছে, কতগুলো পোল আছে? 4টে পোল আছে। 4টে পোল থাকার জন্য কতগুলো ব্রাশ পেয়েছি? 4টে ব্রাশ পেয়েছি। আমি বুঝলাম কি করে? 4টে ব্রাশ থেকে পেয়েছি 4টে পোল, আর 4টে পোল থেকে পেয়েছি কি? 4টে প্যারালাল পাথ। 4টে প্যারালাল পাথ। দেখো বুঝতে পারছো ছবিটা কি ক্লিয়ার হচ্ছে? দেখো আমি জানি না তোমরা কতজন এরকম ডিটেইলে পড়েছো, বাট তোমাদের পড়া উচিত। নেক্সট দেখো। থেকে কানেকশনটা প্যারালাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার বলো বললাম পরে। 4টে পোল থেকে 4টে ব্রাশ পেলাম, সেখান থেকে হুম। কানেকশন যেটা পাচ্ছি সেটা প্যারালাল কানেকশন। 4টে প্যারালাল কানেকশন হচ্ছে, ঠিক আছে? ছবির মতো মনে হ্যাঁ, থাকবে, হ্যাঁ। সারা জীবন মনে থাকবে। নেক্সট, ওয়েভ ওয়াইন্ডিং। বলো ওয়েভ ওয়াইন্ডিং কি জিনিস? ওয়েভ ওয়াইন্ডিং এ কি বলেছিলাম? ওয়েভ ওয়াইন্ডিং এ এরকম তরঙ্গ তৈরি হবে, তরঙ্গ এরকম ভাবে তরঙ্গ, সরি এরকম ভাবে তরঙ্গ তৈরি হচ্ছে, ঠিক আছে? তুমি যতই তরঙ্গ তৈরি করো আলটিমেটলি কি হবে? এইখান থেকে কেবলমাত্র দুটোই প্যারালাল পাথ তৈরি হবে। তুমি 1000 তরঙ্গ তৈরি করে নাও, বাট প্যারালাল পাথ কতগুলো আসবে? দুটোই আসবে, ঠিক আছে? দুটোর বেশি প্যারালাল পাথ কিন্তু হবে না, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার।
নেক্সট দেখো, রোটেটিং মেশিনের ওয়াইন্ডিং এর উপরই রয়েছি, কতগুলো ক্লাসিফিকেশন করলাম, কনসেন্ট্রেটেড আর ডিস্ট্রিবিউটেড। মনে রাখবে যে কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং কোথায় দেখতে পাই? দেখতে পাই হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং অফ ডিসি মেশিনে। কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং কোথায় দেখা যায়? শর্ট কোশ্চেনে এরকম আসে, হোয়ার দ্য কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং ইজ শোন ডিসি মেশিনের ফিল্ডে। ল্যাপ ওয়াইন্ডিং এর দুটো ভাগ, সিমপ্লেক্স, ডুপ্লেক্স। সিমিলারলি রেট্রোগ্রেসিভ আর প্রোগ্রেসিভও বলা হয়। তো এইখানে দেখো সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং সম্বন্ধে একটা ছবি দেওয়া আছে। সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং কি হয় তোমরা জাস্ট এই ফর্মুলাটা খেয়াল রাখবে, YB is equal to YA plus minus 2, যেখানে YB equal to 2C by P plus minus K, যেখানে C হচ্ছে নাম্বার অফ কয়েলস, P হচ্ছে নাম্বার অফ পোলস, আর K হচ্ছে একটা ফ্র্যাকশন। ঠিক আছে, যেটা কি করে, মেক্স আ ব্যাক পিচ অড নাম্বার, ব্যাক পিচকে অড নাম্বারে কনভার্ট করে। ঠিক আছে, অড নাম্বারে কনভার্ট করার জন্য এই রেশিওটা আসে। আর সব সময় মনে রাখবে, এইটা শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে যে কমিউটেটর পিচ কত হয় ফরে সিমপ্লেক্স ল্যাপ। সব সময় সিমপ্লেক্স ল্যাপের জন্য কমিউটেটর পিচ প্লাস মাইনাস 1 হয়। ফরে সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং কমিউটেটর পিচ অলওয়েজ প্লাস মাইনাস 1 হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা প্রত্যেকটা পরীক্ষায় জিজ্ঞেস করে কমিউটেটর পিচের ভ্যালুটা। ডুপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং, ডুপ্লেক্স মানে হচ্ছে ডবল লেয়ার। ঠিক আছে, এখানে দেখো সিমপ্লেক্স ছিল একটা লেয়ার ছিল, নর্থ পোল আর সাউথ পোলের আন্ডারে একটা কয়েলের একটা লেয়ার পড়েছিল। দেখো কালো কয়েলটার একটাই লেয়ার আছে নর্থ আর সাউথের আন্ডারে। ডুপ্লেক্সের ক্ষেত্রে কালো কয়েলের দুটো লেয়ার আছে, নীলের দুটো লেয়ার আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ডুপ্লেক্স ল্যাপ। নেক্সট দেখো প্রগ্রেসিভ ল্যাপ। প্রগ্রেসিভ মানে হচ্ছে কি, প্রগ্রেসিভের মিনিংটাই হচ্ছে ওই যে ওখানে লিখেছিলাম না যে YC ইকুয়াল টু প্লাস মাইনাস 1, কমিউটেটর পিচ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। যদি কয়েলটা সামনের দিকে ফরওয়ার্ড হতে থাকে, মানে ধরো একটা কয়েল আমি ড্র করছি, যে কয়েলটা সামনের দিকে এগোচ্ছে মানে হচ্ছে এই কয়েলটা পরপর এই প্রগ্রেশনটা এই দিকে হচ্ছে, মানে টুয়ার্ডস এই ডাইরেকশনে, টুয়ার্ডস রাইট, তখন সেক্ষেত্রে হয় YC ইকুয়াল টু প্লাস মাইনাস 1। মানে ব্যাক পিচ যদি ফ্রন্ট পিচের থেকে বড় হয় তখন হয় প্রগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিং। তোমাদের এই স্টেটমেন্টটা কিন্তু খেয়াল রাখতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে যে প্রগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিং কন্ডিশনটা কি। প্রগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিং এর কন্ডিশন হচ্ছে YB গ্রেটার দ্যান YF আর YC প্লাস YC ইকুয়াল টু প্লাস 1, এক নম্বর। 2 নম্বর হচ্ছে রেট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং, যেখানে YC-টা -1 হয়ে যায় আর ব্যাক পিচটা ফ্রন্ট পিচের থেকে ছোট হয়ে যায়। ঠিক আছে, এই দুটো কিন্তু খুব ভালো করে মানে একদম মেমোরাইজ করে নেবে। ঠিক আছে, একদম ভালো করে বুঝে নেবে যে হোয়াট ইজ প্রগ্রেসিভ ওয়াইন্ডিং। প্রগ্রেসিভ মানে হচ্ছে যদি কয়েলটা ডান দিকে এগোতে থাকে, হোয়াট ইজ রেট্রোগ্রেসিভ, কয়েলটা যদি বাঁ দিকে এগোতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে রেট্রোগ্রেসিভ আর প্রগ্রেসিভের মধ্যে ফারাক। নেক্সট স্যার, একটা ব্যাক ওয়াইন্ডিংটা ছোট, একটা ব্যাক ওয়াইন্ডিংটা ব্যাক পিচটা বড়, তাই তো? হ্যাঁ কারেক্ট। ব্যাক পিচটা ছোট হয়ে যায় তখন। ঠিক আছে, রেট্রোগ্রেসিভে ব্যাক পিচটা ছোট হয়ে যায় আর ফ্রন্ট ওইদিকে ব্যাক পিচটা বড় থাকে, প্রগ্রেসিভে ব্যাক পিচ বড় হয়। ঠিক আছে, এই সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং এর জন্য কন্ডিশনটা বলেছে। সিমপ্লেক্স যখন ল্যাপ ওয়াইন্ডিং করছিলাম তখন YC ইকুয়াল টু ছিল প্লাস মাইনাস 1 ফর ল্যাপ। এবার ওয়েভের জন্য দেখো কন্ডিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, YC ইকুয়াল টু Y/2, Y ইজ এন ইন্টিজার, যেটাকে আমরা বলি ওয়াইন্ডিং পিচ। ওয়াইন্ডিং পিচ মানে কি? ওয়াইন্ডিং পিচ মানে হচ্ছে একটা ওয়াইন্ডিং এর পরপর দুটো, মানে ওয়াইন্ডিং এর যে পরপর দুটো কয়েল সাইড পড়েছে, ওয়াইন্ডিং এর যে দুটো পরপর কয়েল সাইড থাকবে তার যে গ্যাপটা থাকবে সেটা। মানে ধরো এটা একটা ওয়াইন্ডিং, ধরো ওয়াইন্ডিং এটা একটা পার্ট, ধরো এরকম একটা ওয়াইন্ডিং আমি তৈরি করেছি। কি হচ্ছে এটা কি, ধরো এরকম একটা ওয়াইন্ডিং তৈরি করেছি, এটা ঘেটে যাচ্ছে। যদি আমি একটা ওয়াইন্ডিং বানাই, ধরো 2-4টে কয়েলকে আমি একসাথে নিয়ে একটা ওয়াইন্ডিং বানিয়েছি, ধরো দিস ইজ কয়েল 1, দিস ইজ কয়েল 2। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। এবার এই যে কয়েল 1 আর কয়েল 2 কে নিয়েছি, ঠিক আছে, এবার এই দুটো নিয়ে যদি আমি একটা ওয়াইন্ডিং তৈরি করে থাকি সাপোজ, তো এই যে দুটো কয়েলের আমি স্লাইড পেয়েছি, এই সাইডে একটা জায়গায় পেয়েছি, এই সাইডে একটা জায়গায় পেয়েছি, তো এদের মধ্যে যে গ্যাপটা হবে দ্যাট ইজ ওয়াইন্ডিং পিচ। ওয়াইন্ডিং পিচ মানে হচ্ছে দুটো ওয়াইন্ডিং এর দুটো ধার থাকবে, তার মধ্যে কত গ্যাপ হবে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াইন্ডিং পিচ। নেক্সট দেখো, এখানে একটা ওয়েভ ওয়াইন্ডিং এর ছবি দেখানো হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত আমি ক্লাসটা এখানে স্টপ করছি। ঠিক আছে, আমি একটা 15 মিনিটের ব্রেক নিচ্ছি, তোমরা 15 মিনিট বাদে সবাই জয়েন করো।
এই মেসেজেই সবাই জয়েন করবে। দের ইজ এ 15 মিনিটস টু 30 মিনিটস 15 মিনিটস একটা ধরো আমরা ব্রেক নিচ্ছি, 15 মিনিটসের ব্রেকের পর তোমরা জয়েন করতে পারো। 15 টু 20 মিনিটস, মানে এখন বাজে হচ্ছে 8:33, আমরা জয়েন করব হচ্ছে 8:50, ঠিক আছে? যাদের খাওয়া দাওয়া আছে একটু খেয়ে দিয়ে নাও, আমি একটু খেয়ে দিয়ে নিই, দিয়ে আবার শুরু করবো, ঠিক আছে? এই পোর্শন থেকে আমরা শুরু করবো আবার, ঠিক আছে? সবাই খেয়ে দিয়ে নাও, 20 মিনিটের একটা ব্রেক, 20 মিনিটের পর থেকে আমরা আবার শুরু করছি। দিগন্ত 20 মিনিটের ব্রেক, 20 মিনিটের পরে আমরা জয়েন করবো। ওকে স্যার, নেটওয়ার্কের প্রচন্ড ইস্যু, জয়েন করতে পারছি না।